This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন এখন পর্যন্ত যে লাভ ক্ষতির অঙ্ক যেটা বললাম শহীদ করা শহীদ হওয়ার মধ্যে লাভ ক্ষতির অঙ্ক সেটা যদি এই মুহূর্তে আপনি আমি কষি তাহলে কিন্তু আমাদের এটাই মনে হবে যে ঠিকঠাক হোমওয়ার্ক করেই কাল সন্দেশখালিতে গেছিল ইডি আর ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অনুব্রত মণ্ডল পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিক এদের বাড়িতে ঢুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া আর শাহজাহানের সাম্রাজ্যে হানা দিয়ে তাকে বগল দাবা করে কলকাতায় ফেরা যে এক নয় এটুকুনি হোমওয়ার্ক নিশ্চয়ই কেন্দ্রীয় গোয়েন্দাদের ছিল সবাই জানেন আমপানের পর ওই ত্রাণ দুর্নীতির অভিযোগ ওঠায় বেশ কিছু বিডিওকে ট্রান্সফার করে দিয়েছিল রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই সন্দেশখালির বিডিও তো পরিবর্তন হয়ে গেছিল আর যিনি নতুন বিডিও হয়ে সন্দেশখালিতে গেছিলেন তিনি বোধহয় একটু কড়া শাসনে রাখতে চেয়েছিলেন বাঘ শাহজাহানের এলাকাকে এবার এটা দুঃসাহস তো বটেই ওই রকম এলাকায় এরকম দুঃসাহসী এটা পদক্ষেপ এটাকে বেহিসেবিও বলতে পারেন আর কি শাস্তি পেয়েছিলেন সঙ্গে সঙ্গে হাতে নাতে শাহজাহানের দলবল ওই ভদ্রলোককে এক গাছে বেঁধে ভালো করে শিক্ষা দিয়েছিল মানে সোজা বাংলায় পিটিয়েছিল তার মানে কালকে হঠাৎ করে এই সন্দেশখালিতে কর্তব্যরত এই সরকারি আধিকারিকদের হাতে যে গায়ে যে হাত পড়েছিল সেটা নতুন কিছু না এটা হট করে হয়ে যায়নি এই অভ্যেসটা শাহজাহানের দলবলের আগের থেকেই ছিল এটা তো শুধু একটা ঘটনা না একটা ওই বিডিওর ঘটনা কেন বিডিও ছেড়ে দিন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি তো ওই এলাকায় ত্রাণ দিতে গেছিলেন গিয়ে সেখানে ঘাড় ধাক্কা খেয়েছিলেন সে ছবি আপনাদের দেখিয়েছিলাম মানে নেট প্র্যাকটিস মোদ্দা কথা একদম সারা কমপ্লিট ছিল ফলে এটাই তাদের স্বাভাবিক রিয়াকশান এই সমস্ত ক্ষেত্রে যেটা তারা করে থাকেন সেটাই করেছেন নতুন কিছু করেননি ইডিকে এসব কিছু জানতো না ভেবেছেন সবাই যা জানে সেটা কেন্দ্রের অত বড় গোয়েন্দারা জানবেন না তাও কি হয় আর যদি সত্যিই তা হয় তাহলে তো তাদের নিয়ে প্রশ্ন আছে যাই হোক কিন্তু আমরা ধরে নিচ্ছি তারা জানতেন এবং তারপরেও তারা সরবেরিয়া গেলেন এবং গান্ধীগিরি দেখিয়ে মার খেয়ে ফিরে এলেন এডি অফিসারদের মার খাওয়ার রক্তাক্ত হওয়া ওই ছবি সেটা কিন্তু এবার খেয়াল করে দেখুন এইবারের পরবর্তী ধাপগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন ওই গান্ধীগিরি দেখানোর ফলটা কি হলো এডি অফিসাররা গেলেন তারা মার খেলেন তারা রক্তাক্ত হলেন সেই ছবি আপনারা শুধু দেখলেন না আপনাদের দেখলেন আপনাদের মনে গেঁথে রইল এই অবধি তো ঠিক আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আইনের খাতাতেও কিন্তু রেজিস্টার্ড হয়ে গেল এবার সেই স্মৃতি উস্কে ইডি যদি ভবিষ্যতে যাদের প্রয়োজন তাদেরই তদন্তের কাজে দিল্লি নিয়ে যেতে চায় যদি বলে যে বাংলায় এদের কিছু করতে পারবো না কারণ বাংলায় তাদের নিরাপত্তার অভাব হবে এবং এরপরে যদি দেখা যায় কাউকে কয়েকবার নোটিশ পাঠিয়ে তারপর কেউ হাজিরানা দিলেই গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য আদালতের দ্বারস্থ হয় তাহলে কি কারোর কিছু বলার থাকবে তারা বলতেই পারে যে আমরাও যেতে পারবো না গেলে তো এই হয় এখানে তো আইন শৃঙ্খলার এই অবস্থা শাহজাহানের অনুগামীরা যতই নুন খেয়ে তার গুণ গাক শাহজাহানের বিরুদ্ধে কিন্তু লুক আউট নোটিশ জারি হয়ে গেছে জানেন তো লুক আউট নোটিশ মানে তো এই গোটা বিষয়টাকে একদম সর্বোচ্চ স্তরে তুলে নিয়ে চলে গেল ইডি একদম রাষ্ট্রীয় স্তরে শোনা যাচ্ছে যে তাদের হাতে শাহজাহানকে খুঁজে তুলে দেওয়ার জন্য পুলিশের জন্য নাকি সময়সীমা বেঁধে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এটা তো রাজ্যের ওপর উল্টো চাপ অবশ্য চাপ পাল্টা চাপ এই খেলাগুলো যে চলবে এটা আমরা জানি পাল্টা চাপের খেলাও কি চলছে না পুলিশ কি আদৌ শাহজাহানকে খুঁজছে এটা আমরা এখন অবধি অন্তত তার তো বিশেষ কিছু ইঙ্গিত দেখা যায়নি কিন্তু ইডি কাউকে কিছু না জানিয়ে শাহজাহানের সাম্রাজ্যে হানা দিয়েছিল বলে যে অভিযোগগুলো শুনলেন সে একই অভিযোগ তো গতকাল ওখানে তৃণমূলের নেতারাও করেছিলেন বিধায়কও করেছিলেন আর তারপরেই আজ শাহজাহানের পরিবারের তরফ থেকে থানায় ইডির বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে মানে যারা আক্রান্ত তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আর পুলিশও বিষয়টা খুব সিরিয়াসলি নিয়ে অ্যাক্টিভ হয়ে গেছে তদন্ত শুরু করে দিয়েছে আক্রান্তদের বিরুদ্ধে এবার শাহজাহানও তো একই সঙ্গে তার লুকোনো ডেরার থেকে অডিও বার্তা পাঠিয়েছেন তার ওই অনুগামীদের কাছে আর কি শুনলেন তো যারা তার ভক্তের ভগবান তাদের জানিয়ে দিয়েছেন যে সিবিআই ইডি এদের কাউকে ভয় টয় পাওয়ার কিচ্ছু নেই তিনি কোনো অপরাধ করেননি তিনি যথাসময় ঠিকঠাক থাকবেন এবং এইগুলো কিচ্ছু প্রমাণ করা যাবে না
এটা অবশ্য এর আগেও আমরা শুনেছিলাম। এখন পর্যন্ত যারা ভেতরে আছেন বা ওই যে বাঘেরা দিল্লি গেছেন তাদের সবারই একই বক্তব্য ছিল। ফলে এবার এটাকে কনফিডেন্স বলে ধরবেন নাকি ওভার কনফিডেন্স, সেটা আপনাদের ব্যাপার। ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয়, কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়। আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত, তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো। কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না। যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করব না। অতএব ওরা যে ষড়যন্ত্রকারী চক্রান্ত করছে, এটা যে মিথ্যে ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে, একটু সময় লাগবে, কিন্তু আপনারা আস্থা হারাবেন না। সংগঠন আপনারা সবাই চালিয়ে যান, ভয় পাবেন না। মৃত্যু একদিন না একদিন হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে লড়ে যেতে হবে এবং এই ষড়যন্ত্রকারীরা এরা একদিন নিপাত যাবে, এটা সেই আস্থা ভরসা রাখুন। চলুন সবাই মিলে দিদির জন্য, বাংলা দিদির জন্য এই রকম পুলিশ প্রশাসনের তৎপরতা দেখে একটা নোবেল পুরস্কারের দাবি করি আমরা। এখানে সরকার মানে তৃণমূলের নেতা মানে সরকার, এই করে মেরেই তো তারা বড় লোক হয়েছে। কতক্ষণ ইনস্ট্যান্ট রিয়াকশন হয় কোনো একটা ঘটনা ঘটলে, যে কোনো সাধারণ সুস্থ চিন্তার মানুষ বলেন ঠিক আছে নিন্দনীয়, তৃণমূলটা কেউ নিন্দা করেনি। তারা বলেছে যে ইডির ওপর মানুষ ক্ষিপ্ত ছিলেন, যারা ওখানে সংগঠিতভাবে ছিলেন তারা ইডি জানেন কি? জানেন না। তাদের কাছে পুলিশ হচ্ছে থানা সাদা উর্দি পড়া পুলিশ, তারা এর কিছু বোঝেন না। সুতরাং এটা আগে থেকে পরিকল্পনা ছিল, খবরও ছিল যে ইডি রেইড করছে বিভিন্ন জায়গায় রেশন ব্যবস্থা নিয়ে, অতএব তৈরি থাকো। কালকে যা ঘটনা ঘটেছে এ তো ইলেকশন হয়ে গেছে, ইলেকশন ইজ ওভার। এইভাবেই হবে ইলেকশন। সেন্ট্রাল ফোর্স যাবে, এই জন্য সেন্ট্রাল ফোর্স যাবে, তারা দাঁড়িয়ে থাকবে, তারা কিচ্ছু করতে পারবে না, আর তারা যা বলবে তাই করবে। যে ওই অডিও ক্লিপটার কথাতে আসি, বাকিগুলো তো রাজনৈতিক রিয়াকশন। হ্যাঁ, উপেন বিশ্বাস যেটা বললেন, তিনি তার অভিজ্ঞতার ভিত্তিতে গোটা বিষয়টা কোন দিকে যেতে পারে তার একটা ইঙ্গিত দিলেন আর কি। আমি শুধু ওই ফার্স্ট অডিও ক্লিপের কথাটা ভাবছি। শাহজাহান তার যে অডিও ক্লিপটা যেটা অনুগামীদের জন্য বলেছেন, একবার চোখ বন্ধ করে ওই যেখানে আপনি ছবিটা দেখতে পাবেন না, নামটা শুনতে পাবেন না, এরকমভাবে একবার একটু অডিও ক্লিপটা যদি শোনেন বা অডিও ক্লিপে যে কথাগুলো বলেছেন সেগুলো যদি ভাবেন, তাহলে কীরকম মনে হবে না? কে বলছেন, কাদের জন্য কথা বলছেন? তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, গোছের একটা শুনতে লাগবে না? দেখুন, ঠিক সেরকম ফিল আসবে আর কি। মৃত্যু তো সবার একদিন না একদিন হবেই আর কি। সবই মানে তাকে এরকমভাবে ষড়যন্ত্রের শিকার করে দিয়ে আসলে পার্টিকে ষড়যন্ত্রের মুখে ফেলা, আসলে গোটা বিষয়টা পার্টিকে বেকায়দায় ফেলার জন্য হচ্ছে ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। এবার এই বক্তব্যগুলো আরও কারুর সাথে মিলে যাচ্ছে না? দেখুন খেয়াল করে, যারা চেয়েছিলেন প্রতিটা মুহূর্তে পার্টিকে গোটা বিষয়টার সাথে জড়িয়ে নিতে, যাতে তার ডিফেন্সটা অনেক বেশি জোরদার হয়, যাতে সাধারণ মানুষ মানে যারা সাধারণ পার্টি সমর্থক, তারা সবাই যে ওই ভক্তের ভগবান হবে এরকম তো কোনো কথা নেই। তারা পার্টি ভক্ত হতে পারে, তারা এই ভগবানের ভক্ত এরকম নাও হতে পারে। তাদেরও ওই এক সূত্রে বেঁধে নেওয়ার একটা চেষ্টা গোটা বিষয়টার মধ্যে মনে হচ্ছে না? এটাই ইন্টারেস্টিং, জানেন তো। নেতারা তিনি যেখানকার যে অঞ্চলের হোক, উত্তর দক্ষিণ, জঙ্গলের পাহাড় সমুদ্র যেখানকারই হোক, তাদের ক্যারেক্টারটার মধ্যে একটা অদ্ভুত সিমিলারিটি থাকে, তাদের অ্যাপ্রোচটার মধ্যে, মানুষজনকে বোঝানোর মধ্যে সবসময় দেখুন সিমিলারিটি থাকে। তবে শুধু দুশ্চিন্তার বিষয় এই যে এরকম কাউকে আমরা বোঝাতে চেষ্টা করতে দেখেও কেউ এখন কলকাতায় রয়েছেন, কেউ এখনও তিহারে রয়েছেন, এটাও আমরা দেখেছি। এই ছেড়ে দিন, এই বিষয়গুলো না নেতাদের বোঝার চেষ্টা কখনো করবেন না। মনে পড়ছে যখন ইডি বিভিন্ন জায়গায় যাচ্ছিল, টাকা পয়সা পাচ্ছিল, তখন কিন্তু তৃণমূল নেত্রী বলেছিলেন যে ইডি কাউকে না জানিয়ে তৃণমূলের লোকজনের বাড়িতে ঢুকে টাকা রেখে চলে আসছে।
এটা একটা মোটামুটি থিওরি হিসেবে সব জায়গায় ছড়িয়ে গেছে আর কি। এটা তৃণমূলের নিচু তলার কর্মীরা তারাও তো নিশ্চয়ই সেটাই মাথার মধ্যে নিয়ে নিয়েছেন। নেত্রী বলেছেন সে বলে কথা, তার মানে এটাই তো লাইন, পার্টি লাইন। এবং তার থেকেও বড় কথা, তারা এটা বিশ্বাস, নেত্রী দেখুন, নেত্রীরা যা বলেন আমরা একদম পরিষ্কার ইন টোটো বিশ্বাস করে যাই। বিশ্বাস করি বলেই তো আমরা তাদের জন্য এরকম প্রাণ উৎসর্গ করতে রাজি থাকি। তাহলে তারা যখন বলেছেন তাহলে নিশ্চয়ই তাই হবে। এই ইডি সিবিআই এরা নিশ্চয়ই ওই সমস্ত টাকা পয়সা সঙ্গে নিয়েই এসে রেখে দিয়ে চলে যায়। এবার তারা এরকম এসছে, তালা ঠালা ভেঙে ঢুকছে, তাহলে নিশ্চয়ই তারা এই সমস্ত কিছু করতেই এসছিল। এই থিওরিটা এবং এই বক্তব্যটা, এটা কিন্তু মানে ইডি টাকা নিয়ে এসে তাদের নেতাদের ফাঁসাচ্ছে, এটা যদি সবাই বিশ্বাস করতে শুরু করেন এবং এটাই যদি এখন বলতে শুরু করেন, তাহলে তো পরিষ্কার হয়ে যাবে কেন তারা ওই রকম লেভেলে প্রতিরোধ করেছিলেন। এবং সেটা যদি একটা জায়গায় সত্যি হয়, তাহলে তো বাকি সব জায়গায় সেটা কপি হয়ে যাবে। ওই বললাম মডেল কপি হয়ে যায়, সন্দেশখালি মডেল সেটা বনগাঁতেও কপি হতে পারে। হয়েছে তো, কালকেই মাঝরাতে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য, তাকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসার পথে তো ইডির গাড়িতে হামলা হচ্ছে একদিনে দুবার, সকালে ওই সন্দেশখালিতে আর বিকেলবেলা এই বনগাঁর ওখানে। ইঁটের গায়ে কাঁচ টাচ ভেঙে চুরমার হয়ে গেছে। গাড়িগুলো যদি পাশাপাশি রাখা থাকে না, বুঝতে পারবেন না কোনোটা ওই সরবেরিয়ায়, সন্দেশখালির সরবেরিয়ায় ইঁট খেয়ে ভেঙেছে আর কোনটা বনগাঁ ইঁট খেয়ে ভেঙেছে, সব এক ছবি। তবে হ্যাঁ, এক্ষেত্রে তৃণমূলের সাংসদ শতাব্দী রায় বলেছেন যারা হামলাকারীদের সমর্থন করছেন তারা আসলে দলের ক্ষতি করে ফেলছেন। কোনোভাবে অ্যাটাক কিছুই কোনো সাপোর্টের করার নয়, এবং সেটা দলও নিশ্চয়ই সমর্থন করে না, বা দল ওই লোকগুলোকে তৈরিও করেনি না, দল বলেছে এটা করতে। সুতরাং কেউ যদি ব্যক্তিগতভাবে করে বা কোনো গ্রামের যদি লোক নিয়ে যাবে, তার নিজের দায়িত্ব, সেটার সঙ্গে কিন্তু দলের কোনো দায়িত্ব না। ক্ষতি তো হচ্ছে, এটা বিরোধীরা বলতে সুবিধা পাচ্ছে, সেটা নিশ্চয়ই কোনোভাবেই সমর্থনযোগ্য না। এবং এটা মানে যদি একটা লাইনে বলা হয়, এটা বোকামি। আমার তো ধারণা হচ্ছে এরপরে হাইকোর্টের যারা বিচারক তাদের উপরে হামলা শুরু হবার সম্ভাবনা প্রবল, মানে প্রবল। কারণ হাইকোর্টের রায়ে কিন্তু তদন্ত হচ্ছে, হাইকোর্ট রায় দিচ্ছে, ইডি তদন্ত করছে। অর্থাৎ বিচারক তোমরা সতর্ক হয়ে যাও, ইডিকে দেখছো, এবার তোমাদেরকেও আমরা ইডি বানাবো। লোকাল সিচুয়েশন কি, লোকাল মানুষদের ডিফেন্স কি, এগুলো না গেলে তাহলে এই ধরনের ঘটনা ঘটবে। শুভেন্দু অধিকারী 30 তারিখ বসিরহাটে বলে গেছেন এবার আমি ধুলো উড়িয়ে দেবো, তারপরেই ইডি রেডটা করলো। তার মানে শুভেন্দু অধিকারীর কথা ইডি রেডটা করলো, এটা যে করবে এটা রাজ্যপালও জানতেন, অভিজিৎ বাবু ও জাস্টিস উনিও জানতেন, এবং তারপর পরিকল্পিত চক্রান্ত হিসাবে এই ঘটনাটাকে ঘটানো হচ্ছে। যথার্থ বিচারপতিদের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে ওনার মতো কিছু মানুষদের জন্য। শুনলেন তো বিভিন্ন রকম বক্তব্যগুলো শুনলেন আমরা, তার মধ্যে এই শতাব্দী রায়ের বক্তব্যের মধ্যে কিন্তু কোথাও গিয়ে একটা অন্যরকম রাজনৈতিক ম্যাচিউরিটি দেখলাম। দুটো কথা তিনি বলে দিয়েছেন, যে দুটো অত্যন্ত সুচিন্তিত কথা। উনি কতটা কি ভেবে বলেছেন আমরা জানি না, কিন্তু রাজনীতির ক্ষেত্রে এই দুটোর কিন্তু খুব গভীর মানে। প্রথমটা তিনি যেটা বললেন, এটা যারা করেছে, যে গ্রামের লোক করেছে, এটা তাদের দায়, পার্টির কোনো দায় নেই। অর্থাৎ পার্টি কখন বলে, যখন ঝেড়ে ফেলে দেয়। এই ক্ষেত্রে তারা যতই চেষ্টা করুক, যতই শাহজাহান ওই অন্তরাল থেকে তার অনুগামীদের আশ্বাস দিন যে আসলে তাকে এবং তার দলকে মেলাইন করতে তার বিরুদ্ধে একটা উদ্দেশ্য প্রণীত রাজনৈতিক চক্রান্ত হচ্ছে, শতাব্দী রায় কিন্তু সেখানেই জল ঢেলে দিলেন, পরিষ্কার বুঝিয়ে দিলেন যে এটার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই। যারা করেছেন এটা তার দায়, এই যা করার সময় যা করে করেছেন তার ফল যদি ভুগতে হয় তাহলে তাদের ভুগতে হবে, পার্টি ভুগতে রাজি নয়। আর দ্বিতীয় জায়গাটা, সেটা আরও অত্যন্ত সুচিন্তিত বক্তব্য বলেছেন, এটা বোকামি, কারণ এতে বিরোধীরা বিভিন্ন কিছু বলার সুবিধে পেয়ে যাবে। ঠিকই তো, বিরোধীরা তো পেয়ে গেছে, শুনলেন তো অধীর চৌধুরী সোজা বিষয়টাকে একদম বিচারক অবধি নিয়ে চলে গেলেন। অর্থাৎ বিচার ব্যবস্থাকেই তিনি এরপর যে আক্রমণের সামনে পড়তে হবে সেটা বলে দিলেন। এটা যদি বলেন, সেটা বললে তো মানে আলটিমেট তো বিচার ব্যবস্থাই আর কি, বিচার ব্যবস্থার কানেও কি গোটা ব্যাপারটা পৌঁছচ্ছে না? নিশ্চয়ই পৌঁছচ্ছে, পৌঁছানোর জন্যই তো অধীর চৌধুরী বলেছেন। রাজনীতিকরা তো এমনি কিছু বলেন না। তবে হ্যাঁ, পার্থ ভৌমিক
তিনি কিন্তু তার পার্টি লাইনে একদম একদম ঠিকঠাক আছেন। ওই বিষয়টা কেন করেছেন, কারা করেছেন, ঠিক করেছেন না ভুল করেছেন, সে সমস্ত জায়গায় জানিনি। কি সুন্দরভাবে মানে এই প্রত্যেকটা জিনিস কিন্তু খেয়াল করবেন এবং সেগুলো বোঝার চেষ্টা করবেন, শিক্ষণীয়। তিনি কি সুন্দরভাবে গোটা দায়টা বিরোধীদের ওপর চাপিয়ে দিয়েছেন। ওই যা ঘটেছে সেটা ঠিক না ভুল সেটা তো পরের কথা, আসলে সেটা একটা উস্কানির প্রতিক্রিয়া। এবং সেটা কাদের উস্কানি না, একই সঙ্গে যে বিরোধী দল নেতা এবং তার সঙ্গে বিচারক, এদের সবাইকে একসঙ্গে জড়িয়ে দিলেন। সবাই গণ্ডগোলগুলো করেছেন, তারা এই যা ঘটেছে সেগুলো একটা রিয়াকশান। এবার রিয়াকশানটা ঠিক না ভুল তিনি বলেননি, কিন্তু এটা যে রিয়াকশানের কারণটা সেটা বলে দিয়েছেন। কেউ সামনেটায় গিয়ে দেখে, কেউ পেছনটায় গিয়ে দেখে। এইটা হচ্ছে রাজনীতি। পুরোটা জুড়লে আপনারা একটা পূর্ণাঙ্গ ছবি পাবেন। এবার সেটা বোঝার চেষ্টা করুন। শাহজাহানের অনুগামীরা তারা তাকে বাঘ বলেছেন। এবার এর এতগুলো ব্যাখ্যা, এত কিছুর পর এরপরেও কি আপনাদের মনে হবে যে শাহজাহান সত্যি বাঘ, যার গায়ে ডোরা কাটা দাগ? আসলে সেরকম ব্যাপার তো নয়। আসলে যেটা আসল জিনিস, যেটা বোঝাতে চেয়েছে শাহজাহানের লোকজন, তারা তো আসলে বাঘের ভয়টা দেখাতে চেয়েছে। আর অধীর চৌধুরীও সেই ভয়ের পরিবেশ নিয়েই কথা বলেছেন। তার আশঙ্কা এরপরে বললেন যে গোটা ব্যাপারটা বিচার ব্যবস্থা অবধি পৌঁছে যাবে। এই আশঙ্কাগুলো আবার তার সঙ্গে সঙ্গে যেটা পার্থ ভৌমিক বললেন, তিনিও কিন্তু এই ভয়ের সঙ্গেই গোটা ব্যাপারটা রিলেট করে দিলেন। তারা ভয় পাচ্ছেন যে কোথাও গিয়ে কেউ উস্কানি দেবে না এবং তারপরে এরকম ঘটনা ঘটে যাবে। আসলে সেই ঘটনার পর কি হবে সেটা তো শতাব্দী রায় বলেছেন। মানে এই যে ভয়, এই যে আশঙ্কা, এগুলো কি খুব অমূলক? দেখুন, রাজনৈতিক নেতাদের কথাবার্তার পেছনে কিন্তু অনেক স্ট্র্যাটেজি থাকে, আমাদের কিন্তু সেসব নেই। আমরা সোজা সাপটা রাজনীতির ছাত্র, ইতিহাসের ছাত্র, আমরা দূর থেকে বোঝার চেষ্টা করি, কারণ এর বাইরে আপনার আমার করণীয় কিচ্ছু নেই। আমাদের বুঝে নিয়ে শিক্ষা নেওয়ার কাজ, শিক্ষা নিয়ে যদি কোনো ক্ষেত্রে একটুখানি নিজেরা সতর্ক হতে পারি হব, সেই সুযোগটা সবসময় থাকে না। যেটা আমাদের করতে বলে নেতারা, আমরা করতে বাধ্য হই, এই আর কি। কিন্তু তাও ওই যদি রাজনীতির ছাত্র হিসেবে গোটা বিষয়টা দেখেন, তাহলে আপনাদের কিন্তু বুঝতে পারবেন যে এই চিহ্নগুলো আসলে ভয়ের চিহ্ন। যে চিহ্নগুলো ওই ভোট এলেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। যার কাছে যত বেশি ভয়ের চিহ্ন, সে ভোটের লড়াইয়ে তত বেশি এগিয়ে। এবার এই ভয়টাই আমাদের জন্মগত হয়ে গেছে। অথচ দেখুন, বাঙালি কি মানে আপনারা এটা ভাবতে পারেন যে এই ভয় দেখালেই কি যে বেশি ভয় দেখাবে সে গিয়ে থাকবে? বাঙালি ভীতু নাকি? ভীতু তো বটেই। এখন আসলে অতীতে কি হয়েছিল, বাঙালি অতীত প্রিয় জাতি বলে নিজেদের প্রচার করার চেষ্টা করে, কিন্তু আসলে অতীত বিমুখ জাতি, জানেন তো। আমরা অতীতটা ভুলে গেছি। আবার অতীতটা ভুলে গেলেও অতীতের ধারাটা সেটা পুরো মাত্রায় বর্তমানও আছে আমাদের মধ্যে। এটাকেও, এই যে কন্ট্রাডিকশানটা, এটাই হচ্ছে বাঙালির ইউএসপি। দেখুন, আমাদের বাঙালিদের একটু ইতিহাসগুলো ঘাটাঘাটি করলে দেখবেন ব্রিটিশ শাসনের অনেক আগের থেকে, ওই সেই প্রায় 500 বছর, সেই সময় এই প্রায় 500 বছর ধরে বাঙালি কিন্তু এই প্রবল এরকম ভয়ের রাজত্বে বাস করেছে। ব্রিটিশ শাসনের সময় না, ওই মুঘল শাসনের সময় না, ওই শশাঙ্কের শাসনের সময়ের থেকে, তারপরের থেকে আর কি, শশাঙ্কের শাসনের পর থেকে প্রায় 500 বছর মাৎসন্যায় ছিল। আর বিভিন্ন ছোট ভূপতি নিজেদের মধ্যে রেগুলার বেসিসে মারপিট করে গেছে। এই বিষয়টা তখন থেকেই বাঙালির রক্ত টকবক করে ফুটিয়ে দিয়েছে। বাঙালি একদম, আমাদের ভেতরে একটা সাবডিউড অ্যারোগ্যান্স আছে, আমি বলি। মানে আমাদের দেখে বোঝা যায় না, ভেতরে কিন্তু একটা জেদ, একটা একরোখা, একটা লড়াকু ব্যাপার সেগুলো আছে। সেগুলো কীভাবে বেরোচ্ছে এতদিন হয়ে গেছে, তো বিভিন্ন রকম বেরোবে। কিন্তু তখন যা ছিল, বিভিন্ন ভূপতিদের মধ্যে যেরকম রেগুলার বেসিসে মারামারি কাটাকাটি লেগে থাকতো, একটা মার ব্যাপার তো ছিল, সেটারই একটা ধারা একটু অন্যরকম পজিটিভ ওয়েতে আমাদের স্বাধীনতা আন্দোলনের সময় ছিল। এবং ভেবে দেখুন, ওই ধারাটা কম দিন ছিল না, প্রায় 500 বছর। অতদিন এখানে ওই ইংরেজ শাসনও ছিল না, বা অতদিন আমাদের এখানে মোগল শাসনও চলেনি। তার থেকে বেশি দিন আমরা এরকম একরোখা মার ভঙ্গিতে ছিলাম। ফলে সেটা কি যাবে কোথায়? ওই সময়টায় যে শশাঙ্কের শাসনের পর যে 500 বছর একটা মাৎসন্যায়ের মধ্যে দিয়ে বাংলা কাটিয়েছিল,
500 বছর, মানে কম বেশি 15টা প্রজন্ম, মানে সেই বিষয়টা যদি আজকে ফুটে বেরোয় তাহলে তার তো একটু আধুনিকীকরণ হবেই, সেটাই বোধহয় হচ্ছে। অবাক করার কি আছে তার থেকে? কিন্তু এর থেকেও মানে ফলে ওই মাৎস্যর ন্যায় তখনকার আমাদের চরিত্র, তার আজকের বহিঃপ্রকাশ, এগুলো খোঁজার থেকে সেই সময় পরবর্তী ক্ষেত্রে আমরা যখন বাংলায় বিভিন্ন ভূঁইয়া ছিল না, সেই ভূঁইয়াদেরও যে নতুন করে খুঁজে পাবো, এতেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই।